নিজেকে হারিয়ে যে তোমাকে পেল সে জানে হারানোর কি সুখ, সুখেরও যে বড় অসুখ, তাড়ে দিলে তত বড় অসুখ, তবে বারবার হোক সে অসুখ। জিয়ানা সেন্স ফিরে দেখে বেডে শুয়ে আছে, গায়ে ক্যাথা মোড়ানো, ফলে ঘেমে একাকার। পাশ ফিরেই হাতে বাজে একটা চিরকুট, তাতে লেখা একটা ছোট্ট কবিতা, আর পেছনেও লেখা আছে কিছু। ভালোবাসা যে চেয়েছো একটা ফ্রেন্ডস কিছুই তো নিতে পারলে না, তবে 75 কেজি সুখের 75 টনের ভালোবাসা কিভাবে নেবে মেয়ে? রান্নাঘরে তোমার চাহিদা মতো খাবার রাখা আছে, সব খেয়ে শরীর নিজের মতো মনোভাব শক্ত করো। অনার্থ হলে খবর আছে তোমার, আজ রাতে ফিরতে পারবো না, ক্লাবের কাছে ব্যস্ত থাকবো। টেক কেয়ার। সুখনীল নিবিড়। জিয়ানা উঠে দাঁড়ালো ফটাফট, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেয় কিছুক্ষণ। কয়টা বাজে আন্দাজ করতে পারলো না। একটা বেহেড মেয়েকে এভাবে একা একটা ফ্ল্যাটে ফেলে রেখে ভণ্ডলোক গেছে রাজ্য উদ্ধার করতে, আবার ভালোবাসা। তোর ভালোবাসা দিয়ে তুই নিজের তলায় দে। এমন ভণ্ড মার্কা ভালোবাসা জিয়ানা পুছে না। যত সব ফাউল আদমি কোথাকার। পরক্ষণে হাত গেল ঠোঁটে, মেরুদণ্ডে কেমন জানি করলো। জিয়ানা পেটেও বাবলের মতো বুড়ু বুড়ু করে উঠে, কানে ঢং ঢং ঘন্টাও বাজলো মনে হলো। মাথা ঝাঁকিয়ে ড্রয়িং রুমে যায়। তারপর তখনকার অবস্থানের কথা মনে পড়লো। আবার ঠোঁটে অটোমেটিক হাত চলে গেল। দাঁড়িয়ে পা দিয়ে খচাখচি শুরু করে বলে, ধুত্তেরি, ভালো লাগে না। এমন লাগছে কেন? দপদপ করে পা ফেলে সেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ হয়ে দেখে। তারপর পা দিয়ে দরজায় লাথি শুরু করলো। হাত পা ইচ্ছে মতো ছোড়াছুড়ি করে আবারও পা মেলে ফ্লোরে বসে পড়ে। কি অদ্ভুত অনুভূতি! সারা শরীর প্রতি মুহূর্তে বিদ্যুতের মতো চিলিক ঝিলিক মেরে মেরে যাচ্ছে, আবারও বাল্ব ফিউজের মতো নিভেও যাচ্ছে। নিবিড়ের একেবারে কাছে আসা নিজস্ব পুরুষালী এই ঘ্রাণ যেন সারা ঘরে পাচ্ছে জিয়ানা। দুই হাত দিয়ে নিজের চুল খামচে কতক্ষণ ঝিম মেরে বসে থাকলো। পরক্ষণে কিছু মনে পড়েছে ভেবে দ্রুত উঠে পড়ে। প্রিস্কুলে বের করে আনে দুইটা ময়দা দিয়ে বানানো থামি, যেটাতে নরম থাকা অবস্থায় চাবির ছাপ নেওয়া হয়েছে। ছাদ থেকে এসে যখন নিবিড় শাওয়ারে ঢুকে, জিয়ানা দেখে আজ নিবিড় চাবি কাবার্ডে রাখেনি, টি টেবিলেই ছিল। লক রুমের দুইটার চাবির নরম ময়দার থামিতে ছাপ নিয়ে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখেছিল, যেন শক্ত হয়ে ছাপটা বসে যায়। এবং কাজ হয়েছে, থামিটা একেবারেই শক্ত হয়ে গেছে। যেটা নিয়ে বারান্দায় যায় জিয়ানা। স্যাশির কিছু ক্যাট ফুডের দানা হাতে নিয়ে ছুঁড়ে মারে মিরালদের বারান্দা বরাবর। বার কয়েকবার মারার পর দুইটা মাত্র লাগে মিরালের জানালার গ্লাসে। এর কিছুক্ষণ পরেই মিরাল এসে দাঁড়ালো বারান্দায়। জিয়ানা মিরালকে দেখে সরাসরি জিজ্ঞাসা করে, কয়টা বাজে? 9:30 আপু। একটা উপকার করবে প্লিজ? করতেই হবে, জীবন মরণ প্রশ্ন সুখের। এইভাবে বলছো কেন আপু? বলো কি করতে হবে। সামনের গলিতে যে পান সিগারেটের দোকান আছে না, টং টাইপের, যেটার পাশে একটা চাবি বানানোর কাকা বসেন, রাত 10টা পর্যন্ত থাকেন উনি। এই দুইটা ছাপ দিয়ে নিয়ে যাও প্লিজ, ওনাকে দিয়ে বানিয়ে আনবে। কিসের চাবি আপু? আর আম্মু আমাকে একা রেখে যেতে দেবে না তো? আন্টিকে নিয়েই যাও প্লিজ। সুখের একটা মারাত্মক অসুখ আছে মিরাল, সেসব ডিটেলস বলতে গেলে চাবিওয়ালা চলে যাবে। প্রমিস করছি, কাল সব বলবো তোমায়। একটা দড়ি ফেলো, আমি এই ব্যাগটা বেঁধে দিই, তুমি টেনে উঠাও। আচ্ছা দিচ্ছি। বলেই মিরাল ঘর থেকে একটা দড়ি এনে একপাশে নিজের কাছে ধরে ছুড়ে দেয় জিয়ানার দিকে। কয়েকবার মিস হলেও ফাইনালি ধরতে পারে। মিরাল প্যাকেটটা নিয়ে ছুটে ভেতরে। জিয়ানা এই সুযোগে রান্নাঘরে যায় এবং দেখে সব বাঙালি খাবার, আলু ভাজি, পাতলা ডাল, রুই মাছের আলু বেগুনের ঝোল, চিকেন কারি, সাদা ঝরঝরে ভাত। কালক্ষেপণ না করে জিয়ানা প্লেটে ভাত নিয়ে টপাটপ খেয়ে ফেলে। তারপর আবার দৌড় লাগায় বারান্দায়। নিবিড় মক্ষুকে নির্দেশ দিচ্ছে আগামীকালের জন্য কি করতে হবে। কাল নিবিড়দের জন্য অগ্নি পরীক্ষা, একসাথে দুইজনকে এক্সপোজ করবে। এই জন্য দেশের টপ লেভেলের 5টা নিউজ চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করেছে। তারা যদি বেইমানি করে তবেও সমস্যা নেই, কারণ নিবিড়ের আন্ডারে কাজ করা 3জন ফ্রিল্যান্সার ভালো হ্যাকিং পারে। তারা বেশি ভিউ পাওয়া পেজগুলোকে টার্গেট হিসেবে রেখেছে। বিকল্প রাস্তা ধরে রাত 12টায় অনলাইনে যদি নিউজ চ্যানেলগুলো প্রকাশ না করে তবে হ্যাকাররা কাজে নেমে পড়বে। নিবিড় আর একটা কাজ এগিয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কিছুক্ষণ আগে নিজের অবস্থান ক্লিয়ার করে রেখেছে। বলেছে তার পিতার সাথে দ্বন্দ্বের জের ধরে পার্টির কিছু ছেলে দ্বারা হামলা করা হয়। এগুলো বিরোধী দলীয় কাজ না, নিজ দলেরই নোংরা রাজনীতি। এমনকি বড় আকুল হয়ে রিকোয়েস্ট করেছে যেন তার পিতার নমিনেশনে কোনো সমস্যা না হয়। এতে এক ঢিলে দুই পাখি মারা হয়েছে। এক, নিবিড় ওনার কাছে স্বচ্ছ থাকলো। দুই, নিজের পিতার প্রতি তার টান প্রকাশ করে গোপনে বোঝালো মামুন ইসলাম সৎলোক না। সকল প্ল্যান কমপ্লিট করে ফোন চেক করতে হাতে নেয়।
রাত 10টা বাজতে চলল। ঘর ফাঁকা দেখায়। কিছুক্ষণ আগে সময় টেনে দেখে। জিয়ানা লাফালাফি দেখে হো করে হেসে দেয়। আবার নিজেকে সংবরণ করে জুম ইন করে কাছে নিয়ে দেখে ঠোঁটে হাত দিয়ে ব্লাশ করছে জিয়ানা। এবার নিবিড় নিজেও চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে স্মৃতির রোমন্থন করে। নিবিড়ের কি হয়েছে তখন নিজেও বুঝেনি। নিজের 29 বছর বয়সে এতটা উদ্গ্রীব আর কন্ট্রোললেস কখনোই লাগেনি। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, সাথে মস্তিষ্ক আর হৃদয়ও একজোট হয়ে তার পুরুষ সত্তা কেঁপে উঠেছিল কিছুক্ষণের জন্যে। নড়ে গেছে সকল সংকল্প। তাই তো বারবার না চাইতেও জিয়ানার কাছে চলে যায়। পরবর্তীতে মনে হয় এই মেয়ের মাঝে চুম্বকীয় শক্তি আছে, কিভাবে যেন নিজের দিকে বারবার নিবিড়কে টানে। এই যে সিসিটিভি ফুটেজে দেখে এখন মন চাচ্ছে সব ফেলে ফুলে ছুটে চলে যেতে এই চুম্বকীয় নারীর পানে, তার ঠোঁটের ভাঁজে আবারও হারাতে, যেখানে নিবিড় এক দণ্ডের জন্য ভুলে গিয়েছিল নিজের কালো অতীত, কলুষিত বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যতের কথা। অশান্তির জীবনে এক ছটা সুখ পেয়ে নিবিড়ের যে এখন লোভী হতে ইচ্ছা করছে। না না বলে মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ায় নিবিড়। দুই হাত দুই পাশে চেপে চেপে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করলো অন্যদিকে। দূর থেকে মক্কু নিবিড়ের এই উচ্চাটন তখন থেকে লক্ষ্য করছিল। এই মিটিমিটি হাসা, আবার ঠোঁট কামড়ে অপলক টিনের চালের ঢেউ গোনা। এখন আবার হাত চেপে চেপে মুখ কঠিন করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। মুকুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই বাসার জন্য মন টানছে? অন্যমনস্ক নিবিড় উত্তর দিল। টানলে কি, এখন যাওয়া অসম্ভব। বলেই ফট করে মুক্কুর দিকে তাকিয়ে কড়া গলায় আবারও বলে, নিতম্ব একটা কিক মারবো যে পড়বে পায়খানায়। ফাইল সাহেব রেডি কর যা। মুক্কু নিবিড়ের দিকে ঘুরে নিতম্ব ঝাঁকিয়ে বলে, ভাই মারেন, কিন্তু পায়খানায় না, বাসা বরাবর। নতুন বিয়ে করা বউ রেখে কাজে মন টেকে না। আপনার মনটাও যে আগডুম বাগডুম করতেছে সেটা কেউ দেখেই বুঝবে। নিবিড় তেড়ে যায় মুক্কুর দিকে। পথে চলে আসে আকাশ এবং সে তার হাতে একটা কার্ড দেখিয়ে বলে ওঠে, ভাই একটা প্রশ্ন। কোনো প্রশ্ন নাই। কাজ কত দূর? ভাই প্লিজ, ভাবি কি তার সাইকেলটারে আপনার চেয়েও বেশি ভালোবাসে? না মানে সাইকেলটারে কি আপনি সত্যি ভাবেন? এ নিয়ে দুইবার ভাঙলেন। প্যান্ডেপটা দে আর নিজের কাজ কর। অহেতুক পেছাল পড়লে এক একটাকে ফ্লোরে ফেলে খেলাবো। বলেই হাতের পেন ড্রাইভ নিয়ে ভেতরের রুমে চলে যায় নিবিড়। আকাশ মুক্কুর কানে কানে বলে, ভাবি মনে হয় বাইরে দাঁড়ে কাছেও গেছতে দেয় না। বাইক খালি সারাদিন খেস খেস করে কিস্তি করতেই থাকে, তাই না মুটকু ভাই? যাবি তুই? দূর, ভালোর বাত নাই, ফ্রেন্ডের ওষুধ নাই। বলে আকাশ ক্লাবের এক সাইডে বসা কয়েকজনের দিকে যায়। প্রণয় নিদর্শন অনেক সময় অনেক ভারী পড়ে। অনেক সময় নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে মানুষ ভালোবাসার মানুষের জন্য অসামাজিক অনাচার করে ফেলে। উচিত অনুচিত, ঠিক ভুল, ক্ষতি উপকার, ধর্ম অধর্ম সব গুলিয়ে ফেলে উক্ত অন্ধ ভালোবাসায় আক্রান্ত ব্যক্তিটি। আইনের মানদণ্ডে কোনোভাবেই তাকে বিচার করা সম্ভব হয় না, অন্তত বিবেকের কাছে তো একেবারেই না। আজ এত এত বছর পর অসংখ্য অনাচার আর নিষ্পাপের বলির মাধ্যমে অন্ধবিশ্বাসের অল্প জয় হয়েছে। শয়তানের পূজারীরা বারবার বিশ্রী উলুধ্বনি দিচ্ছে হেল শ্যাটানের মূর্তির সামনে। উক্ত রমণীটির আঙ্গুলের কম্পনে তাদের এই বিজয় উল্লাস। খবর পেয়ে ছুটে আসে সেই ষাটোর্ধ পুরুষ, যার কঠিন সাধনার নারী আজ সাড়া দিয়েছে। আজ অপবিত্র হয়ে না স্বাভাবিকভাবেই গেল সেই সুসজ্জিত কামরায়। আজ কামরায় নেই কোনো বাড়তি সাজসজ্জা, না কোনো অশুভ ধোয়ার কুণ্ডলী। স্বাভাবিকভাবে ভিতর থেকে উঠে এলো সেই কফিন আর তার ভেতরে রাজকীয় সেই রমণী। হাতের তর্জনীর আঙ্গুলের দিকে স্থির তাকিয়ে থাকলো অনেকক্ষণ। সামান্য কম্পন দেখার আশা, এরপর নিরাশ হয়ে আকুল হয়ে বেশ অনেকক্ষণ কাঁদলেন সেই শয়তানের পূজারী। এই কক্ষে থ্রেস্টিক স্যাটানিজমদের আস্তিক শয়তানবাদ প্রবেশ নিষিদ্ধ। এখানে শুধু অবজেক্ট আর সাবজেক্ট প্রবেশ করতে পারবে। অন্য কেউ প্রবেশ করলে কালো জাদু বিকৃত হয়ে তাদের সকল সাধনা নষ্ট হয়ে যাবে। তাই তো এত গোপনীয়তা, এত আড়াল, এত মুখোশ, এত অভিনয়। না হলে সে এই দুনিয়ার ধার ধারে না। এখনও শ্বাস নিচ্ছে শুধুমাত্র এই রমণীটির জন্যে। কান্নারত অবস্থায় রমণীর হাতে চুমু খেলেন লোকটি। তারপর বের হয়ে এলেন সেই পেন্টাগন আর বেদির কক্ষে, যেখানে শুধু একটা মোমবাতি জ্বলছে। যেই রুমে পালন করা হয় অ্যানব্যাপিস্টোসিজম অর্থাৎ জন্মগত ধর্মের রীতির উল্টা রীতি প্রক্রিয়া। শয়তানের যে তাগুত, সে এগিয়ে এসে সম্বোধন করলো লোকটিকে। কাটকাট ইংরেজিতে বলল, Your wait is almost over, son. The devil has here your word. Just 2 more lives need to be sacrificed and the princess will awaken. Really, Tagut, will our Aegon find her in this life? Yes, it's just need to more innocent. I don't definitely get those.
সকল কাজে নিবিড়ের আজ বড্ড উদাসীনতা, কোনোভাবে কাজে মনোনিবেশ করতে পারছে না। তাই কিছুক্ষণের জন্য ব্রেক নিল। আর তখনই নজরে আসে টেবিলের উপর রাখা পেন ড্রাইভটা। হাতে নিয়ে ডেস্কটপে কানেক্ট করে নিবিড়। ড্রাইভে অনেকগুলো ফোল্ডার, একটা সুখ নামের। সেটাতে ক্লিক করার সাথে সাথে একটা ছবি চলে এলো। জিয়ানা নিবিড়ের গাল টেনে সেলফি তুলছে। নিবিড় বিছানায় 4 হাত পা ছড়িয়ে শুয়ে আছে বিধ্বস্ত। একপাশে স্যাশি লেগস দেখা যাচ্ছে। নিবিড় মনে করার চেষ্টা করলো এটা কবেরকার। তারপর মনে পড়লো তাদের বিয়ের রাতের ছবি। কেমন পাজি হলে কেউ এই মুহূর্তের ছবি ক্লিক করতে পারে। পরবর্তী ছবি নিবিড় সমুদ্রকে পিটাচ্ছে ক্যাম্পাসের মাঠে। হালকা ব্লার এসেছে ছবিটা, তবে ফ্রেম চমৎকার, মনে হচ্ছে কোনো অ্যাকশন মুভির পোস্টার। নিবিড়ের ভাষণের সময় তোলা ছবি। ক্লাবের সামনে করিম মামার চায়ের দোকানে বসা, বাইক চালানোর একটা দুর্দান্ত ছবিও আছে। ছবিটা এত বেশি পছন্দ হলো নিবিড়ের, সেটা তখনই ইনস্টার পিপি সেট করলো। ক্যাপশনে দিল চাঁদের মুখ। আরেকটা ফোল্ডারের নাম আসুন গান শিখি। সেখানে ভিডিওতে রাব্বি গান গাইছে। আঁকা বাঁকা কেকে আমি না তুমি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যামেরার পেছন থেকে জিয়ানা জিজ্ঞাসা করলো, এটা কার গান? চেনা চেনা লাগে, কিন্তু বাপ জীবনে এমন গান শুনি নাই। ওস্তাদ, এটা তো পাক্কা ঝুলি বিদ্যা শিবিরের গান। ফুটবল নিয়ে ছিঁড়াফিরা ড্রেস পইরা নাইচা নাইচা যে গায় ওইটাই। জিয়ানা কয়েক সেকেন্ড চুপ করে থেকে জিজ্ঞাসা করে, ওয়াক্কা ওয়াক্কা। হ্যাঁ হ্যাঁ ওইটাই। জিয়ানার খিলখিল হাসির শব্দ পাওয়া গেল কিছুক্ষণ, তারপর বলে, তুই তো আমার চেয়ে 1 ডিগ্রি উপরে রাব্বি, আফ্রিকান গানকে বাংলা বানাই দিছিস। তখনই দরজায় নক হয়। পেন ড্রাইভ খুলে ড্রয়ারে রেখে দেয়। নিবিড় মুখ এসে জিজ্ঞাসা করলো, খাবেন না ভাই? না, অল্প খান, সবাই খাবো। খেয়েছি, তোরা খা। মক্কু বের হয়ে গেলে নিবিড় মনে মনে বলে, অন্য কিছু খেয়ে সেই স্বাদ নিচে ফেলতে চাই না। এই অল্প পাওয়া শোকটুকু বড্ড আরাম ঠেকেছে আমার শরীরে। এলোমেলো হয়ে গেছে ভেতরের পুরুষত্ব। বেশ অনেকক্ষণ বারান্দায় বসে থাকার পর মিরাল এলো। জিয়ানার উচ্চাটন বাড়ে। আজকের রাতটাই তার শেষ সুযোগ। কাল তার 72 ঘন্টা হয়ে গেলে এজেন্সি থেকে নিশ্চিত হাত গুটিয়ে বসে থাকবে না। সে নিজেও দেখেছে একটা পাগল বেশের লোক বারান্দা বরাবর তাকিয়েছিল। আজ মেন্টালিটি ডিজাবলের দৃষ্টি কখনো স্থির হয় না, কিন্তু এই ব্যক্তি স্থির তাকিয়েছিল জিয়ানার দিকে। তাই কাল কি হবে সে জানে না। তাই অনিশ্চিত কিছু ঘটার আগে সে নিজের কৌতূহল মেটাবে। দরজা ভেঙে হলেও আজ তার সেই রুমগুলোতে অনুসন্ধান চালাতেই হবে। আপু, কাজ হয়েছে, আমরা গিয়ে দেখি মামা ব্যাগপত্র গুছিয়ে উঠে পড়েছে। রিকোয়েস্ট করে মানাতে দেরি হলো। বলে দড়ি দিয়ে বেঁধে ঢিল ছুঁড়ে জিয়ানা বরাবর। চাবি দুটা হাতে পাওয়ার সাথে সাথে জিয়ানা বলে, শুক্রিয়া মিরাল, দেখা হবে নতুন দুনিয়ায়। ড্রয়িং রুম সহ পুরো ফ্ল্যাটের লাইট অফ করে দেয় জিয়ানা। তারপর চোখ বন্ধ করে রাখে অনেকক্ষণ। আস্তে ধীরে চোখ খুলে পুরো ফ্ল্যাট স্ক্যান করে নিজের চোখ দিয়ে সুইচের নির্দিষ্ট ছোট লাল আলো ছাড়া অন্য আলো নিশান খুঁজতে এই পদ্ধতি ব্যবহার করা হয় এবং জিয়ানার ধারণাটাই সঠিক। ড্রয়িং রুমের মাঝামাঝি বেডরুমের দরজা বরাবর লাইটের উপরে টিপটিপ করে একটা সবুজ ছোট আলো জ্বলছে। নিবিড় যে তাকে ফাঁকা ফ্ল্যাটে এমনি এমনি রাখবে না, এটা বাচ্চাও বুঝবে। লাইট অন করে কিছুক্ষণ টিভি দেখলো। তারপর বেডরুমে গিয়ে একটা টাওয়েল দলা পাকিয়ে কিছুক্ষণ সেটা দিয়ে ফুটবল খেলে আবারও উপর নিচ ছোড়াছুড়িও খেললো। এক পর্যায়ে টাওয়েল সে লাইট বরাবর ছুঁড়ে মেরে ফট করে পেছনে চলে যায় আর হাতে লাল রঙের টুথপেস্ট নিয়ে রেডি হয়। উদ্দেশ্য বেডরুম বরাবর দরজা ধরে উপরে উঠে ক্যামেরার স্ক্রিনে লাল পেস্ট লাগিয়ে দেওয়া। বার কয়েক ঢিল ছুঁড়ে খেলার বাহানায় ক্যামেরায় আঘাত করলো টাওয়েল দিয়ে। তারপর ফট করে প্ল্যান অনুযায়ী দরজা দিয়ে উঠে পেস্টের মোটা প্রলেপ দিয়ে দিল ক্যামেরায়। নে এবার দেখ কেমন লাগে। আর সময় ক্ষেপণ না করে চাবি নিয়ে ঢুকে যায় না দেখা রুমে এবং এটা একটা মাস্তানের সরঞ্জামের ঘর মনে হচ্ছে জিয়ানার। পাশের ঘরের সাথে এই ঘরের আকাশ পাতাল পার্থক্য। ঘরটা কানায় কানায় পূর্ণ হকি স্টিক, লাঠি, কয়েক রকমের চাপাতি, লম্বাদা, নানা দেশীয় অস্ত্র। আবার আরেক পাশে অনেক বোতল, যদিও বেশিরভাগই খালি। ছোট্ট একটা কাঠের টেবিলের উপর অসংখ্য কাগজপত্র এলোমেলো। এই ঘরে মনে হয় খুব একটা আসে না, ধুলোর স্তূপে পরিণত হয়েছে। জিয়ানা সেই টাওয়ালটা নাকে মুখে ধরে টেবিলের দিকে এগিয়ে যায়। অনেকগুলো কাটা ছেঁড়া নকশা, পাশে একটা পেন হোল্ডার, অনেক রকমের কলম। একটা সুন্দর পিতলের কলম দেখে জিয়ানা হাতে নেয়, খুলে কিভাবে দেখার জন্য ঘুরিয়ে ফিরিয়ে প্রেস করতে থাকে। একসময় হঠাৎ করে কলমের মাথা হতে লম্বা সূচলে একটা চিকন ছুরি টাইপ আগা বের হয়। প্রচণ্ড ধারালো সেটা। জিয়ানার প্রচুর পছন্দ হলো জিনিসটা। কেউ বুঝবেই না এটা একটা অস্ত্র। তাই নিজের পকেটে রেখে বের হয়ে আসে ঘর থেকে। তারপর ঢুকে তখনকার সেই লাইব্রেরিতে। এখন আবার ভালোভাবে ঘুরে ফিরে দেখে জীবনানন্দ দাশের সেই 4টা বই নিয়ে বসে ফ্লোরে। চিকন বইটা সত্যি কবিতার বই। আর পরেরটা হাতে নিয়ে মনে হলো ডেবে গেছে খানিক। খুলে দেখে একটা অনেক পুরাতন ডায়েরি, কারো ব্যক্তিগত ডায়েরি। বিনা অনুমতিতে খোলা উচিত না, কিন্তু নিবিড়কে জানতে হলে জিয়ানার আর কোনো উপায় নেই। তার কাছে আসার জন্য হলেও কিংবা তার সত্যি অসুখ আছে কিনা জানতে হলে জিয়ানাকে এই অনুচিত কাজটা করতেই হবে। আর সিক্রেট ইনফরমারদের জন্য সব অনুসন্ধানের কাজ
জায়েজ। ডায়েরির পাতা উল্টিয়ে দেখে নূরজাহান খাতুন, দ্য মালকিন অফ নূর ম্যানশন, মানে এটা নিবিড়ের দাদার মা। এই ডায়েরিতে শুধু পারিবারিক ছবি। জিয়ানা উল্টিয়ে পাল্টিয়ে দেখে সব সাদা কালো ছবি। তারপর তৃতীয় বইটা খুলে পায় নীলুফা ইয়াসমিন। এইবার জিয়ানা নড়ে চড়ে বসে। ডায়েরি খুলেই পায় একটা হাস্যোজ্জ্বল চমৎকার সুশ্রী একজন নারী চেয়ারে বাবু হয়ে বসে খিলখিল করে হাসছে। জিয়ানা হাত বুলায় ছবিটার উপর। তাদের বাসাতেও আছে একটা ছবি, ধান খেতের আইলে শাড়ি পরে আঞ্জুমানের সাথে দাঁড়ানো। পরের পাতা উল্টায় জিয়ানা, জীবনানন্দ দাশের একটা কবিতা লেখা গোটা গোটা হাতে। পরবর্তী বেশ কয়েকটা পাতায় কবিতার গান লেখা, মাঝখানে কিছু পাতা ছেড়ে আবার খালি পাতা। তারপর শুরু কিছু রচনা টাইপ লেখা, বেশিরভাগ অভিযোগ কাউকে নিয়ে, কিন্তু কোনো নাম উল্লেখ নেই। তবুও জিয়ানা একটু জেদ পড়ল। অধিকাংশ কিশোরী বয়সের নানা অভিযোগ নিয়ে কাঁচা হাতের লেখা। পড়তে পড়তে থামে জিয়ানা একটা হেডলাইন টাইপ লেখায়। যার জন্মই পাপের মাধ্যমে, তার সাথে ভালো কিছু আর কি হবে। আমি নীলুফা ইয়াসমিন, আমার বয়স 23। আমি আমার জীবনের সবচেয়ে কলুষিত দিক আজ জানতে পারলাম। 2 ভাইয়ের 1 বোন হওয়ায় আমাকে পুরো পরিবার মাথায় করে রাখলেও আমার দাদি নূরজাহানের চোখের বীজ ছিলাম আমি। এতকাল ভাবতাম মেয়ে দেখে দাদির পছন্দ না, কিন্তু আজ অনুরাধার মায়ের কাছ থেকে সত্যটা শুনে নিজেকে খুবই নোংরা লাগছে। অনেকক্ষণ আমার শোক বাবুকে বুকে জড়িয়ে কাঁদলাম। আমি এই বয়সেও যে এক কষ্ট সহ্য করতে পারছি না। আমার বাচ্চাটা কিভাবে এই ছোট্ট বয়সে সেই কষ্ট বয়ে বেড়াতে পারে। কিছু পেজ আবারও ছেঁড়া, আবারও শুরু। কোনো গুণী একজন বলেছিল, যত্নে বানানো 1 কাপ চায়ে যে পরিমাণ ভালোবাসা থাকে, বিশাল এক সমুদ্রে সেই পরিমাণ লবণও থাকে না। ঠিক তেমনি আমার আদরে গড়া আমার সুখের ভিতরে যে পরিমাণ মনুষ্যত্ব আর বিবেকবোধ আছে, সারা দুনিয়ার মানুষের একসাথে সেটা নেই। আমার সুখ ছোট থেকেই দায়িত্ববান। পরিবার তার কাছে সবার আগে। সবাই তাকে যতই হেলাফেলা করে, সে ততই তাদের মন জয় করেই ছাড়ে। তাই তো সুখ এখন নূর ম্যানশনের অন্তঃপ্রাণ। অগোছালো আরও অনেক লেখা। জিয়ানা কিছুই বুঝতে পারছে না, তাই পরে সবচেয়ে মোটা ডায়েরিটা খুলে ফেললো এবং জিয়ানা প্রথম ধাক্কাটা তখনই খেলো। এক তুড়িতেই আমার জীবন মৎস্যবের সংজ্ঞায় পরিণত হলো তখন, যখন শুনলাম আমার আম্মা নিজের সংসার বাঁচানোর জন্য কালো জাদুর মতো পন্থা বেছে নিয়েছিল। যখন জানলাম আমার ভাইদের আর আমার কোনো জাদুকরের নিষিদ্ধ জাদুর ফলে জন্ম, তখন আমার দুনিয়া টলে উঠেছিল। সবচেয়ে বড় কষ্ট আর আঘাত পাই যখন এটা জানি জাদুকরের একমাত্র শর্তই ছিল মেয়ে বাচ্চা হলে তাকে বুকের দুধ পানের আগেই জাদুঘরের হাতে সঁপে দিতে হবে। তারপরের 2টা পাতা খালি, তারপর থেকে হাতের লেখার বদল। জিয়ানা বার কয়েক পরখ করে। 2টা লেখার অনেক ভিন্নতা। একটা মেয়ের লেখা বোঝাই যাচ্ছে, আরেকটা বেশ ছড়ানো লেখা, পুরুষ লেখা যেমন হয়। জিয়ানা পরবর্তী পাতাগুলো দেখে বাকি লেখাটা ভিন্ন এবং পাতার ডিজাইনটাও আগের মতো না। আর একটু কাছে আনে ডায়েরিটা এবং আলাদা আঠা দিয়ে সূক্ষ্মভাবে ডায়েরির পাতা জোড়া লাগানো হয়েছে। বাকিটা পড়বে কিনা জিয়ানা দ্বিধাগ্রস্ত হয়ে যায়। ফ্লোর থেকে উঠে আবারও ঘাটা শুরু করলো সম্পূর্ণ কক্ষটা। তারপর মনে পড়লো পাশের রুমের টেবিলের উপর কিছু এলোমেলো খাতাপত্র আর নকশার কথা। কালক্ষেপণ না করে আবারও বের হয়ে সেই রুমে ঢুকে টেবিল ঘাটা শুরু করলো। বেশ কোনার দিকে একটা ছোট্ট খাতা পেল। সেটা খুলে জিয়ানা বুঝতে পারলো বাকি ডায়েরিটার লেখাটা নিবিড়ের, কিন্তু নীলুফা ইয়াসমিনের ডায়েরিতে পাতা ছিঁড়ে নিবিড় লিখবে কেন, আর লিখবেই বাকি। তাই আবারও যায় সেই লাইব্রেরি রুমে। নিবিড় সেপিও সেক্সুয়াল, মানে হচ্ছে প্রচণ্ড বুদ্ধিমত্তা, মানুষের প্রেমে পড়া এবং একমাত্র তার বুদ্ধিমত্তার জন্যেই কামবোধ করা। ঠিক যেমন স্বাভাবিক মানুষের আকর্ষণ উদ্দীপনা অনুভব করে সৌন্দর্যের প্রতি, তেমনি সেপিও সেক্সুয়ালদের বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষের প্রতি আকর্ষিত হয়। তাদের কাছে রূপ লাবণ্য উজ্জ্বল। যেহেতু সে মানুষের সকল গুণে গুণান্বিত, তাই শারীরিক চাহিদা আবশ্যক। নারী শরীর তার কাছে ঘৃণ্য ছিল ছোট থেকেই। কোনো এক দুর্ঘটনায় তার ধারণা বিকৃত হয়েছে, কিংবা ভুল কিছু সে আঁকড়ে আছে। প্রায় 30 হতে চলল নিবিড়ের বয়স। নারীদের বেশভূষা আর রংঢঙে তার মাথায় আগুন জ্বলে যেত। ন্যাকামি নাখড়া দেখলে মনে হতো থাপ্পড় দিয়ে মেরে ফেলতে। যদি কেউ সামনে এসে নিজের শরীর দেখে তাকে ভ্রষ্ট করার চেষ্টা করত,
তবে তার সেদিন খবর হয়ে যেত। একবার এক উকিলের স্ত্রী এসেছিল নিবিড়ের কাছে, বয়স খুব বেশি ছিল না। লাশ সময় এই নারী নিবিড়কে দেখেই মুখ থুবড়ে পড়েছিল। মামুন ইসলামের পিয়ে আশরাফের মাধ্যমে সে নিবিড়ের ক্লাবে আসে। সেদিন নিবিড় তার বেল দিয়ে সেই মহিলার পিঠে ছাল উঠিয়ে জ্বালা মিটিয়ে দিয়েছে জনমের তরে। মাঝখানে একবার শুনেছে উকিলের সাথে ডিভোর্স হয়ে গেছে। আজ আবার জিয়ানার পেনড্রাইভে সেই মহিলার একটা ভিডিও এলো সামনে, যে ফোল্ডারের নাম সুকনীল দা ছুপারুস্তম। সেই মহিলার সাথে আশরাফের গোপন সম্পর্ক আছে। একটা ক্লাবের বারে অতি ঘনিষ্ঠ হয়ে বসে তারা ড্রিঙ্কস করছে। নেক্সট ভিডিওতে আশরাফ প্রচণ্ড ড্রাঙ্ক হয়ে বিছানায় চিত হয়ে শুয়ে আছে। উকিলের এক্স ওয়াইফ পাশে এক সাইড হয়ে শুয়ে এক হাত মাথার নিচে দিয়ে রেখেছে। জিজ্ঞাসা করলো, আশরাফ, তোমার এই বুড়া নামটা আমার ডাকতে ইচ্ছে হয় না একদম। তোমার মতো তাগড়া ঘোড়ার এমন ওল্ড স্কুল নেম ওয়াই ডার্লিং? Oh, Shona, you can call me Arthur. Those bullshit name is complete fake. বলেই রমণীকে কাছে টেনে নিল। নিবিড় স্কিপ করলো বাকিটুকু। সে জানে এখানে কি হবে এখন। ভিডিওটা সিলেক্ট করে সেন্ড করলো। আকাশের কাছে মেসেজ দিল, এইটুকু অ্যাড করে রাখ, ঠিক 12টা, আর টপ সব আপলোড। নিবিড় জানে আশরাফ আসলে আশরাফ না, ক্যানিবাল গ্রুপ লিডার সে। একই সাথে সে থেইস্টিক স্যাটানিজমদের বিভিন্নভাবে সাহায্য করে। আশরাফের চেহারা, আকার সবকিছুই 8-10টা বাঙালির মতোই। সে বংশীয়ভাবে অরিজিনাল বাঙালি। তার মা ছিল আফ্রিকান। ভিসা ছাড়া ইউরোপে গিয়ে জেল খাটে বহু বছর, এবং সেই জেলেই তার অন্য থেস্টিক স্যাটানিজমদের সাথে পরিচয় হয়। তাদের মাধ্যমে প্রথমে অপরাধ জগতে ঢুকে আস্তে আস্তে নিজেই একজন শয়তানে পরিণত হয়। অরিজিনাল নাম আর্থার জয়াল, বয়স 60-এর ঘরে, অথচ দেখে মনে হয় সর্বোচ্চ হলে 40 হবে। নিবিড় তাকে ধরতে পেরেছিল অনেক আগে, কিন্তু প্রমাণের জন্য অপেক্ষায় ছিল এতদিন। নিবিড়ের তাকে কখনোই সন্দেহ হয়নি। এক প্রকার কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়েছে। মামুন ইসলামের কিছু নকল পেপার আশরাফের কাছে আছে ভেবে গোপনে তার বাসায় তল্লাশি করেছিল নিবিড়। সেখানে এক টুকরো কাগজ পেয়েছিল, যেটার মতো একই লেখা নিবিড়ের কাছেও ছিল, স্যাটানিক বাইবেলের অংশ। সাধারণ কোনো মানুষের কাছে এই জিনিস ঝালমুড়ি ঠোঙা হয়ে নিশ্চিত আসবে না, সেই সন্দেহ থেকে আশরাফের বিভিন্ন কার্যকলাপ নজরে রাখে নিবিড়, এবং তার সন্দেহ সত্যি হয়। কিন্তু শয়তান পূজারীর ব্যাপারটা তার এখনও তেমন প্রমাণ মেলেনি। নিবিড় প্রমাণ পেয়েছে সিরিয়াল কিলার হিসেবে। আফ্রিকার সাউথ সুদানের এক আলোচিত সিরিয়াল কিলার আর্থার ডায়েরি হচ্ছে মোহাম্মদ আশরাফ। অপরজন সংসদ সদস্য রেজাউল সরকার। তার ড্রাগসের ব্যবসার সকল অরিজিনাল নথিপত্র নিবিড় উদ্ধার করেছে। সম্ভব হয়েছে একজন শত্রুরূপী বন্ধুর জন্যে, যাকে একসময় নিজের ভাইয়ের চেয়ে কম কিছু মনে করতো না, বদিরুজ্জামান বদি। সমুদ্রের পাল্লায় পড়ে যে বিগড়ে গিয়েছিল, ফিরেও আসে কিছুদিন পর, কিন্তু নিবিড়ের একটা কথায় রং বদল মানুষ আর পাগলা কুকুরের মধ্যে বাদল সৈয়দ স্যার পাগলা কুকুরকে বেছে নেওয়াটাই সঠিক মনে করে, কারণ জলতঙ্কের চিকিৎসা আছে কিন্তু তরঙ্কের নেই। বদি সেদিন নিবিড়ের পা জড়িয়ে ধরে আকুল হয়ে কেঁদেছিল। সে যা করেছে মন থেকে করেনি, বোনের সংসার বাঁচানোর জন্যই করেছে সব। নিবিড় সেদিন করেনি। সকলের সামনে অপমান করে তাড়িয়ে দিলেও রাতে ফোন করে বদিকে, এবং একটা কথাই বলে, বদির আসল শুভাকাঙ্ক্ষী কে আমি চিনি এবং জানি। তুই আদালতে দাঁড়িয়ে একবারের জন্য আমার চোখে দেখে তাকাসনি। সাক্ষী দেওয়ার সময় তোর গলার কম্পনে আমি নিবিড় তোকে ক্ষমা করে দিয়েছি। আমার জীবনের আফসোস বলতে কিছুই নেই। আমি আসল শুভাকাঙ্ক্ষীদের অন্যদের মতো কখনোই ভুল বুঝি না। হাউমাউ করে কেঁদে উঠে বদি। সে নিজে অনুতপ্ত, নিবিড় কি করেনি তাদের জন্যে। বদি আর সজীবের পরিবার নিবিড়ই চালাতো এক প্রকার। সবাই কম বেশি ফ্রিল্যান্সিং শিখলেও ওইসব বদির মাথায় ঢুকতো না, তাই ফুল টাইম রাজনীতি করতো। সে কাপা গলায় প্রশ্ন করে, ভাই তাহলে আমাকে মাফ করেছেন? তোর ওপর রাগ করলেই না মাফ করবো? তবে তুই আর ক্লাবে আসিস না। কাল হুইপারের কাছে গিয়ে কাজ চাইবি, বাকি আমি ধাপে ধাপে তোকে বলবো। তখন থেকেই বদি রেজাউলের হয়ে কাজ করলেও নিবিড়ের অনুচর ছিল। জিয়ানাকে নিয়ে সেদিনের সব কথা বদি নিবিড়কে বলার পর নিবিড় সহ্য করতে পারেনি, তাই যা প্রমাণ ছিল সেগুলো এক জায়গায় করে এখন এক্সপোজ করার পালা শুধু। যে বাতাসে বড় গাছ উপড়ে ফেলে সেই বাতাসে ঘাসেরা তোলে। বড় হওয়া দম্ভ কখনো কারো না। জালালউদ্দিন রুমি। কিন্তু কিছু মানুষের দম্ভ থাকে সবসময় আকাশ ছোঁয়া। তাদের অহংকারে জিহবার বলি হয় হাজারো নিরীহ আত্মা। মোজাম্মেল ইসলামের মা নূরজাহান খাতুন ছিলেন অত্যন্ত দাম্ভিক মহিলা। ওনার পৈতৃক সম্পত্তির জন্য গ্রাম্য গরিব মোজাম্মেল ইসলামের পিতার আঙ্গুল ফুলে কলা গাছ হয়। অ্যারোগেন্ট এই মহিলার অত্যন্ত দুর্নাম ছিল এলাকায়। বয়স হলেও বিয়ে দিতে না পারে শেষমেশ গ্রাম থেকে গরিব শিক্ষিত মোজাম্মেল ইসলামের বাবাকে ধরে এনে বিয়ে দেয় নূরজাহান খাতুনকে। সেই সাথে লাভ করেন অঢেল সহায় সম্পত্তি। নূরজাহান অ্যারোগেন্ট হলেও ছিলেন স্বামী ভক্ত, কিন্তু তার আশেপাশে নারীদের জীবন নরক বানিয়ে দিত। নূরজাহানের কথায় ছিল, নূর ম্যানশনের
জীবনের শেষ কথা। সংবিধান পরিবর্তন হতে পারে, কিন্তু এই মহিলার কথা নড়চড় হতো না। নিজের পুত্রদের বিয়ে করার নিজ পছন্দের এবং বউদের বাছাই করেছেন এক প্রকার ছোট মাছ কেনার মতো টিপে টিপে, হাঁটিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো ঘরের মেয়েদের জায়গা দেন নিজ গৃহে। মোজাম্মেল বড় পুত্র ছিল, তাকে বিয়ে করান উম্মে কুলসুম মানে নিবিড়ের দাদির সাথে। একেবারেই বাচ্চা মেয়ে ঘরে তুলেন। নাবালিকা ছিলেন বিয়ের কালেও। বিয়ের পর 1 বছর ঘুরতে উনি কুলসুমের জীবন ন্যাড়াপোড়া বানিয়ে ফেলেন, কারণ এখনও বাচ্চা হলো না কেন। এইভাবে 2 বছর যায় এবং 3 বছর পর উনি ঘোষণা দেন মোজাম্মেলকে আবারও বিয়ে করাবেন। এখন এই বউ বন্ধা। তখনকার সমাজে মেয়েদের এক এবং একমাত্র পরিচয় ছিল স্বামী, আর যোগ্যতা ছিল কে কয়টা বাচ্চা জন্মদানে সক্ষম। কুলসুমের সংসার ভাঙার দ্বার প্রান্তে তখন নূর ম্যানশনের দোরগোড়ায় এলো এক লম্বা আলখাল্লা পড়া কবিরাজ। সাহায্য চাওয়ার নাম করে বাড়ির ভিতরে প্রবেশ করে কুলসুমকে দেখেই বলে, নিঃসন্তান হয়ে আর কয়দিন ঘুরবি? আমার আস্তানায় আয়, তোর মনোবাসনা পূর্ণ হবে। দিশাহারা কুলসুম যেন দিশা পেল, তাই শাশুড়িকে নিয়ে গেল উক্ত কবিরাজের আখড়ায়। সেদিন কবিরাজ কিছু তাবিজ কবজ আর কিছু খাওয়ার ওষুধ দেয়, কোনো প্রকার হাত দিয়া নিতে অপারগতা জানায় এবং একমাত্র শর্ত দেয়, প্রথম বাচ্চা যেটাই হোক সেটা কুলসুমের, কিন্তু পরবর্তীতে মেয়ে বাচ্চা হলে কবিরাজকে দিয়ে দিতে হবে বুকের দুধ খাওয়ানোর আগে। কবিরাজের শর্ত এক বাক্যে রাজি হয় নূরজাহান খাতুন। ওনার মেয়ে বাচ্চা এমনিতেই পছন্দ না, বংশের প্রদীপ থাকলেই হলো। নারীর সবচেয়ে বড় শত্রু, এর চেয়ে আর বড় উদাহরণ কি হতে পারে? কয়েক মাস পর কুলসুম সত্যি সত্যি বাচ্চা গর্ভে ধারণ করলো এবং একটা খবরে শ্বশুর ঘরে কুলসুমের কদর বেড়ে গেল কয়েক গুণ। নূরজাহানের পর কুলসুমের স্থান চলে এলো আপনা আপনি। প্রথম সন্তান ছেলে বাচ্চা হলো, নাম রাখা হলো মাঝার ইসলাম। প্রথম বাচ্চা হওয়ার পরের বছর মামুন ইসলামের জন্ম হয়। তার পরপর 2টা মৃত বাচ্চা জন্ম দেয় কুলসুম। 2 সন্তান নিয়ে সবাই সন্তুষ্ট ছিল। সত্যি বলতে কুলসুম মনে মনে ভয়ে থাকতো যদি মেয়ে বাচ্চা হয়ে যায়। পরপর সব ছেলে বাচ্চায় জন্ম দিয়েছে সে, যদিও মৃত বাচ্চা জন্ম দেওয়ায় প্রতিনিয়ত শাশুড়ির কথায় জর্জরিত হতো, কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। মোজাম্মেল ইসলাম একটা মেয়ের জন্য তড়পাতো খুব। ভাইয়ের মেয়েদের নিজের অন্তপ্রাণ ভাবত। মামুন ইসলামের পর 3টা বাচ্চা মৃত্যুই জন্ম দেয়, সব ছিল ছেলে সন্তান। বাচ্চার হবে না ভেবে কুলসুম যখন থিতু হয়েছিল 15 বছর পর আবারও সে গর্ভবতী হয়। এইবার পরিপক্ক কুলসুমের ভয় বাড়ে, আবার এটাও ভাবে কত বছর পার হয়ে গেছে, সব শর্ত ফর্ত আর কি। কিন্তু তাকে অবাক করে দিয়ে ডেলিভারির আগে বাসায় এসে হাজির হয় সেই কবিরাজ এবং কুলসুমকে বলে, আমার জিনিস চলে এসেছে। ভয়ে কুলসুমের শরীর কুলকুল করে ঘামা শুরু করে। সেটা আরও বেড়ে যায় যখন মোজাম্মেল পেছন থেকে কবিরাজের কথা শুনে ফেলে। এমনকি অতি খুশি হয়ে কবিরাজকে বকশিসও দেয় সেদিন। কবিরাজ বাসা থেকে বের হয়ে গেলে কুলসুম সেই স্থানে গিয়ে দেখে বকশিসের টাকা ফেলে রেখে গেছে। জন্ম হয় নীলুফা ইয়াসমিনের। অবশেষে মোজাম্মেলের জীবিত মেয়ে বাচ্চা হয়েছে। সেই খুশিতে পুরো এলাকাটায় 2টা গরু জবাই করে খাইয়ে দেয়। পরের দিন মেয়েকে নিয়ে মোজাম্মেল আল্লাহ দেখে কুলসুম নিজের শর্ত ভঙ্গ করবে সিদ্ধান্ত নেয়। কিভাবে যেন কবিরাজ জেনেও যায় মেয়ে বাচ্চার জন্ম হয়েছে। পরের দিনই সে এসে হাজির হয়। কুলসুম ভয়ে নূরজাহানের দ্বারস্থ হয় এবং নূরজাহান নির্দয়ের মতো বলে কবিরাজের শর্ত মানতে। এরা যেমন ভালো করতে পারে তেমনি খারাপও করে, তাই এদের সাথে শত্রুতার দরকার নেই। কুলসুমের কোল থেকে ছিনিয়ে নেয় সদ্য জন্মানো বাচ্চাটাকে। যতই শর্ত হোক বা বাস্তবতা হোক কিংবা 10ম বাচ্চাই হোক, কোনো মায়ের কাছে সেই বাচ্চা ফেলনা না। যার নারী ছেঁড়া ধন সে জানে কেমন মহব্বত নিয়ে আসে একটা বাচ্চা। শাশুড়ির পা ধরে আকুতি মিনতি করেও যখন কোনো সুরাহা পাচ্ছিল না, তখন বাধ্য হয়ে মোজাম্মেলকে সবটা খুলে বলে। মোজাম্মেলের তখন উঠতি জনপ্রিয়তা, সমাজে একটা অন্যরকম প্রতাপ গড়ে উঠেছিল, রাজনৈতিক ক্ষমতাও আশি ভাব। তাই তার ইগোতে লাগে। সামান্য একটা কবিরাজ তার কন্যাকে নিতে এসেছে ক্ষমতার বলে। সেই কবিরাজকে উত্তম মধ্যম দিয়ে রক্তাক্ত করে বের করে দেয় নূর ম্যানশন থেকে। কবিরাজ নূর ম্যানশনের মূল ফটকে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে অভিশাপ দেয়, এই বাড়ির এই ছাদের নিচে একদিন রক্তের বন্যা বইবে, বংশ নির্বংশ হবে। কেউ কবিরাজের কথা আমলে না আনিলেও নূরজাহান খাতুনের ঘুম উড়ে গেল। বয়স 20-22 না হতেই নাতিদের বিয়ে করালেন। ওনার চাই বংশধর, কোনোভাবে বংশ নির্বংশ হওয়া যাবে না। আর নীলুফাদের বাঁকা চোখে তো দেখতেনি। অন্য সকল নাতি নাতনি যেখানে ছিল প্রাণ ভ্রমরা, সেখানে নীলুফা ছিল ভ্রমরার বিষ। ছোট্ট নীলুফায় বৈষম্য টের পেত ছোট থেকেই, তাই কেঁদে কেঁদে নিজ পিতার কাছে অভিযোগের ঝুড়ি নিয়ে বসতো। মোজাম্মেল নিজেও বুঝতো নিজ মায়ের এক চোখামো, তাই মেয়েকে অন্য সবার থেকে বেশি সময় দিতেন। সকল বায়না নিজে মেটাতো। সিংহ পুরুষ মোজাম্মেল মেয়ের কাছে এসে হয়ে যেত আদর্শ পিতা। হিউম্যান সাইকোলজির মতে যে সন্তান তার পিতার সহিত যত সময় ব্যয় করে, দেখা গেছে তারা অন্যদের তুলনায় প্রচুর বুদ্ধিমান হয়। নীলুফাও হয়েছে বুদ্ধিমতী, শুধু বুদ্ধি না, অত্যন্ত বিনয়ী আর দয়ালু। মানুষের জন্য তার মন খুব টানত, বিশেষ করে বাসায় যারা হেল্পিং হ্যান্ড, দারোয়ান কিংবা এলাকার গরিব দুঃখী, তাদের জন্য নীলুফা ছিল লটারি। কেউ কখনো নূর ম্যানশনে এসে খালি হাতে ফিরত না, নীলুফা ফেরাতো না। নূর ম্যানশনের সকল বাচ্চাদের জন্য ঈদ কিংবা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে জোড়ায় জোড়ায় জামা
এলেও নীলুফা সেগুলো নিত না। সে তার পিতাকে আগেই জানিয়ে রাখতো তার জামার বদলে গার্ডেন মেয়েদের জন্য একটা লাল ফ্রক লাগবে। বুয়ার সারা জীবনের স্বপ্ন স্বর্ণের দুল পরা, কিংবা স্কুল থেকে আসার সময় যে প্রতিবন্ধী ভিক্ষুককে দেখেছে তার জন্য একটা নতুন জামা কেনা। এইসব নানা বাহানার ফর্দ সে তার পিতাকে দিত। মোজাম্মেল হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেন। হাতে সকল চাহিদা পূরণ করার পরেও নীলুফার জন্য বিশেষ জামা আনতো। অনেকে ভালোবাসলেও আবার অনেকেও ব্যবহার করতো সহজ সরল নীলুফাকে। একবার এক নতুন বুয়া কিছুদিন কাজ করে নীলুফাকে ভুলিয়ে বালিয়ে তার মায়ের গহনা কোথায় রাখে জেনে নেয়। কিছুদিন পর যখন কুলসুমের বালা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন নীলুফা সবার সামনে পুতুল খেলতে খেলতে বলে, হাফিজা খালা নিয়েছে। নতুন বুয়ার নাম হাফিজা ছিল। সে তো মোজাম্মেলের পায়ে পড়ে আহাজারি শুরু করে অস্বীকার করে, কিন্তু মোজাম্মেল আর কোনো ঝামেলা করেনি। আলগোছে সবকিছু ম্যানেজ করে শান্ত করে বলে, আমি দেখব ব্যাপারটা। একা যখন নীলুফা তার কাছে আসে, মোজাম্মেল জিজ্ঞাসা করে, আম্মা সবার সামনে হাফিজার নাম নেওয়া কি ঠিক হয়েছে? সে তো লজ্জা পেয়েছে। নীলুফা বাপের গলা জড়িয়ে ধরে বলে, আব্বা, সে আমাকে আম্মার গহনা কোথায় রাখে জিজ্ঞেস করেছে। আর খালাই আম্মার ঘরে আজ সকালে কাজ করেছে অনেকক্ষণ। এরপর আর কেউ সেই ঘরে যায়নি। রাতে আম্মা খুলে রাখছে বালা, আর সকালের পরে হারিয়ে গেছে। মোজাম্মেল বুঝেছে সেদিন মেয়ে শুধু দয়া বাড়ো না, প্রচুর বুদ্ধিমত্তা সম্পন্ন। উনি আরো ভালোভাবে নীলুফার যত্ন নেওয়া শুরু করলো। দুই ছেলের ব্যাপারে দায়িত্ব যা পালন করার করলেও নীলুফার আচার ব্যবহার আর বিনয়ীর জন্য তাকে পড়াশোনা থেকে লজিং মাস্টার নিজেই বাছাই করতেন। এসব নূরজাহান খাতুনের আরও সহ্য হতো না। আস্তে আস্তে নীলুফা বড় হয়, তার বুদ্ধিমত্তার উদারতাও বাড়তে থাকে। স্কুলের টিফিনের খরচ বাঁচিয়ে বান্ধবীর বই খাতা কিনে দেয়া, বাসায় ভিক্ষুক এলে রান্নাঘরে নিয়ে যা ইচ্ছা নিতে বলা, রিকশায় উঠলে বয়স্ক রিকশাওয়ালা হলে রিকশার পেছনে ঠেলে দেওয়া সহ নানা উদ্ভট কাজও সে করতো। সবই মোজাম্মেলের নজরে পড়তো। দিন যতই যা কুলসুমের ভয় কাটতো না। তার মনে হতো ভুল সে প্রথমেই করেছে। বাচ্চা তার এমনিতেই হতো, নাবালকের নিশ্চয়ই বাচ্চা হয় না। বিয়ে 3 বছর পর তার মেনস্ট্রুয়েশন সার্কেল শুরু হয়। কবিরাজের ভাওতাবাজির খপ্পরে পড়ে সে তার ভেতরগত শান্তি বিনষ্ট করেছে। এমনকি মেয়ের যেন কোনো ক্ষতি না হয় তাই কোরআনের শিক্ষাটা আরও কড়া করে দেন। সকল প্রকার শরীর বন্ধের দোয়া থেকে শুরু করে যাবতীয় কালো জাদু কিংবা জিনের নজর থেকে হেফাজতের জন্য ছোট বড় সকল দোয়া শিখাতো প্রতিদিন। মাঝহার আর মামুনের বিয়ে করানো হয় একসাথে। আর বিয়ের পরে নূরজাহানের কড়া আদেশ, বছর ঘুরতে যেন সবার পেট ফুলে ওঠে। কুলসুম শাশুড়ি হলেও তার মাতব্বরি একেবারেই খাটত না নূরজাহানের দাপটে। কারণ একটাই, তখনও সকল সম্পত্তি নিজের নামেই রেখেছিলেন। 3 ছেলের কাউকে দেননি। ছেলেরা সম্পত্তির লোভে মায়ের দিকে চোখ তুলে তাকাতো না। সত্যি সত্যি বছর না ঘুরতেই মাঝারের ঘরে 2 যমজ ছেলের জন্ম হলো। আর মামুনের ঘরে মেহেদি ইসলাম। বৃদ্ধা খুশি হয়ে বড় নাত বউকে 50 ভরি আর মেহেদির মাকে 25 ভরি সোনার গহনা দিলেন। নূর ম্যানশনে সবাই বুঝতে পারলো যার যত ছেলে তার তত লাভ। এর মাঝে মোজাম্মেলরা 3 ভাই জমি জমার সম্পত্তি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু করলো। তাদের পিতা গত হয়েছিল নীলুফা জন্মের আগেই। পিতার নামে কোনো সম্পদ ছিল না বিধায় এখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বলতে কোনো ব্যাপার ছিল না। ছেলেরা মায়ের পছন্দ মতো চললেও নাতিরা হয়ে গেল এলোমেলো। এর মাঝে মামুন ইসলাম সবচেয়ে বেশি। পরিবার থেকে বিয়ে করানো বউ তার কাছে অতি পানসে থাকে। বাচ্চা হওয়ার পর সেই বউয়ের দিকে ফিরেও তাকায় না। মেহেদির আম্মা ছিল একেবারেই সাদামাটা, সহজ সরল আর দেখতেও তেমন সুশ্রী না। জৈবিকতার টানে প্রথমে নতুন বউ হিসেবে মামুন কাছে টানলেও কয়েক মাস পর থেকে অন্য নারীতে মাতলে মোজাম্মেল ইসলাম তখন স্থানীয় চেয়ারম্যানের থেকে জাতীয় নির্বাচনের মনোনয়ন পান। বাপের ক্ষমতার বলে ছেলেরা যেন পেয়ে বসে। মাঝার যা করতো আড়ালে আবডালে হলেও মামুন ইসলাম ছিল লাগামহীন পাগলা ঘোড়া। তার কোনো সামাজিকতার কিংবা পারিবারিক দায় নেই। দিনে স্কুল কলেজের সামনে টিস করা, রাতে ক্লাব বা নিষিদ্ধ পল্লীতে পড়ে থাকতো। আচম্বিতে একদিন চোখে পড়ে এক কিশোরী। বার কয়েক তাকে উত্ত্যক্ত করলেও সে মামুন ইসলামকে একেবারেই পাত্তা দিত না। এটাই ইগোতে লাগে তার। বিয়ে ঠিক হওয়া শাহানাত স্বপ্নাকে উঠিয়ে আনে এবং বিয়ে ছাড়াই সকল প্রকার নির্যাতন চালায় আটকে রেখে। মাসখানেক বন্দি থাকার পর স্বপ্না পালাতে সক্ষম হয় মামুনের ডেরা থেকে, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। সারা এলাকায় স্বপ্নার গর্ভবতী হওয়ার খবর ছড়িয়ে যায় অতি দ্রুত। মোজাম্মেলের সম্মানের আঘাত লাগে তাই স্বপ্নাকে আনে নূর ম্যানশনে। একের পর এক স্বপ্ন ভাঙা মেয়েটা বিধ্বস্ত তখন এসে পড়ে 51 এক বিশাল পরিবারের সাথে বাচ্চা সহ সতীন ফ্রি। একমাত্র নীলুফাই সাদরে গ্রহণ করেছিল স্বপ্নাকে। স্বপ্নার নিজ স্বামীর কক্ষে জায়গা হয়নি, সে নীলুফারের সাথেই থাকতো। নীলুফা তখন 12 বছরের কিশোরী। প্রতিদিন স্বপ্নার পেটের বাবুর সাথে কথা বলা, স্বপ্নার খাওয়া দাওয়া থেকে সকল কিছুর দায়িত্ব ছোট্ট মেয়েটা নিজ হাতে করতো। কিন্তু স্বপ্না নিজের এই পরিণতি কিছুতেই মেনে নিতে পারেনি। সেও ভালো পরিবারের মেয়ে। এখানে সবার অবহেলার বাঁকা নজরে তাকানো সে একেবারেই মেনে নিতে পারেনি। হতাশায় প্রতি রাতে আল্লাহর কাছে ফরিয়াদ করতো তাকে আর তার বাচ্চা সহ উঠিয়ে নিক।
তার এই জীবন ভালো লাগে না। মামুন ইসলামের সাথে স্বপ্নার এই বাড়িতে থাকলেও দেখা হতো না, হলেও মুখ ফিরিয়ে রাখতো। সর্বোচ্চ ঘৃণা করতো সে এই লোকটাকে। কিছুদিন পর জন্ম হলো নিবিড়ের। আর কিছু নেই। জিয়ানা উল্টে পাল্টে ডায়েরি দেখে, নেই, বাকিটা ফাঁকা। ফ্লোর থেকে উঠে দাঁড়ালো, আবারও বুক শেলফের দিকে এগিয়ে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। লাভ ইজ অলওয়েজ সুইট অন সেকেন্ড টাইম। ইংরেজি এই প্রবাদটা জেনির জন্য ওতপ্রোতভাবে সত্যি। তার দিনরাত একটা নেশায় কেটে যাচ্ছে। মক্কুর দুষ্টু মিষ্টি অত্যাচার, সংসারের টুকটাক কাজকর্ম আর নামমাত্র লেখাপড়ায় 2টা দিন যেন স্বপ্নের মতো কেটেছে। মক্কু আজ ফিরবে না। জেনি রাতের খাওয়ার সময় হঠাৎ করে জিয়ানার কথা মনে পড়ে। কাল 2বার ফোন দিয়েছিল, রিসিভ হয়নি। ব্যাগ যে করবে না জেনি জানে, তবুও মনটা খচখচ করছিল। তাই তামান্নাকে ফোন দিয়ে জিয়ানার কথা জিজ্ঞাসা করে। কিন্তু আশ্চর্যজনকভাবে তামান্না ভেবেছে জিয়ানা জেনির সাথে। অর্ধেক জিয়ালুর কাছে ফোন দিয়ে জানে, সেখানেও যায়নি। মানে 2 দিন 2 রাত থেকে কেউ জানে না জিয়ানা কোথায়। নিবিড়ের ফোন নাম্বার জেনির কাছে নেই। মক্কুকে ফোন দিয়ে নিবিড়কে চায়। মক্কু ব্যস্ত আছে বললে উল্টো রাগ দেখিয়ে বলেছে, এক্ষুনি দিবেন মানে এক্ষুনি। তাই বাধ্য হয়ে মক্কু নিবিড়ের কাছে গিয়ে ফোন বাড়িয়ে দেয়। নিবিড় ফোন কানে নিয়ে বলে, জিও কোথায়? কাটকাট গলায় জেনি জিজ্ঞাসা করে নিবিড়কে। আমার কাছে। কেন আপনার কাছে কেন? ওয়েট, আপনি ওকে মেরে টেরে ফেলেননি তো? 2 দিন 1 রাত থেকে নিখোঁজ জিও। সত্যি বলুন, কি করেছেন? বউয়ের সাথে সবাই যা করে। পাশ থেকে মক্কু কাশা শুরু করলো। জেনি একটু থতমত খেলেও পুনরায় গলায় তেজে নেই বলে, আপনাদের তেমন সম্পর্ক না, হুটহাট করে নিশ্চয়ই সব স্বাভাবিক হয়ে যায় না? 1 মাস হয় বিয়ে হয়েছে। আপনি ওকে কখনো ফোন দিয়েছেন নাকি খোঁজ নিয়েছেন কি করছে, কেমন আছে, কিভাবে চলছে? এখন মনে হলো আর ক্ষমতার জোরে তুলে নিয়ে গেলেন। এটা তো হতে পারে না। তাহলে কি হতে পারে? দেখুন, হেয়ালি করবেন না। জিওকে যেখানেই রেখেছেন আমাকে দেখান। আপনার কোনো ভরসা নেই। আপনি লোক সমাগমের মাঝে আমার বোনকে থাপ্পড় দিতে পারেন, যেহেতু সেও তো নিরিবিলি কোথাও খুন করতে পারবেন। কোথায় আছে জিও বলেন, আমি যাব। আমার পেটে কে খেয়ে ফেলেছি, বাকিটা ফ্রিজে আছে। বলেই কট করে কেটে ফোন মক্কুর দিকে ঢিল ছুড়ে। ফোন আবারও বাজে। মক্কু নিবিড়ের দিকে তাকায়। নিবিড় বলে, লাউড দিয়ে রিসিভ করো। হ্যাঁ জেনি বলো। হ্যাঁ হ্যাঁ করেছেন আপনি এখনো? জিওকে না জানি কি করেছে। দেন ফোন দেন ওনার কাছে। আপনি তার চালা হতে পারেন, আমি না। জেনি যে কাঁদছে জিয়ানা চিন্তায়, সেটা ভারী কণ্ঠে বোঝা যাচ্ছে। মক্কু সান্ত্বনা দিয়ে বলল, আহা জেনি, কাদার কি হলো? ভাই মজা করেছে। জিয়ারা ভালো আছে ভাইয়ের ফ্ল্যাটে। এখন আপনি ওই লোকের হয়ে সাফাই গাইছেন? ভালো না খারাপ আছে আমি নিজ চোখে দেখতে চাই। ফোনেও পাচ্ছি না। আগে বলেছিলাম ডিভোর্স নেই। এইভাবে এমন ঝুলন্ত সম্পর্ক কারো আগায় না। সে নিজেও এত শেয়ানা, আমার কথাটা কানেই নেয়নি। যতই চিলার বিন্দাস দেখাক, ওর যে আগে পিছে কেউ নেই, কষ্টে ভেতরে ভেতরে পুড়ে। আমি এটা খুব ভালো করেই জানি। জানেন মুসাদ্দিক, ওর মাঝে যে একটা নরম নারী সত্তা আছে, সেটা খুবই কোমল আর আদরে। অথচ ওর ভাগ্যটা কেমন দেখুন। লাইফে এমন কাউকে পেলো না যে ওকে একটু বুঝবে কিংবা একটু যত্ন করবে। আব্বু যখন ওকে একেবারেই নিজেকে গুটিয়ে নিল, জিয়ানার মোটামুটি এই পৃথিবী থেকে আস্থার ভরসার কাজ সেদিনই শেষ। তবু কোনো অভিযোগ নেই, দিব্যি চলছে। নিজের টিউশনি মিমকে দিয়ে টাকা 2 মাস যে কিভাবে চলেছে আমি আপনাকে বোঝাতে পারবো না। বাসা থেকেও দেওয়ার মতো অবস্থা ছিল না, তামান্নাও ছিল না সাথে। 9 দিন শুধু একবেলা খেয়ে চলেছে, সেটাও শুকনো খাবার। আমি বাসা থেকে এসে দেখি তার শরীরে যে কি অবস্থা। ওভারসাইজ ড্রেসের জন্য বোঝা যায় না এই মেয়েটার বিয়ে হলো এমন একজনের সাথে, দেখুন, যে পারে শুধু জোর জবরদস্তি করতে। তবু কোনো অভিযোগ নেই জিওর। সবসময় বলবে ভাগ্য যা দেয় আমি 2 হাতে আঁকড়ে ধরি না ঠিকই, তবে কেউ ধরলে আমি ছাড়ি না। একটানে বলে কান্নায় ভেঙে পড়লো জেনি। মক্কু কি বলবে সে স্তব্ধ। সে জানে নিবিড় জিয়ানার সব খেয়াল রাখে। এখন দেখছে শুধু গার্ড লাগিয়ে রেখেছে, ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়লো সে। তার বউটা কষ্ট পাচ্ছে কিন্তু সে কিছুই করতে পারছে না। অপরদিকে নিবিড় মনোযোগ দিয়ে জেনির কথা শুনলো, তারপর ফোন নিয়ে বলল, তোমার বোন আমার টাকা নেয় না জানি, তার প্রাইভেট নেই আমি জানতাম। তার এখানটা টাকা দিয়েছে বলে রাস্তায় আমার সাথে যে ব্যবহার করেছে, এখন তোমার বোনকে ধরে বসে থাকা নিশ্চয়ই আমার কাজ না? নাকি প্রতিবেলা তাকে বাবুসোনা বলে মুখে তুলে খাওয়াতে হবে? হ্যাঁ তাই করবেন। জেদ ধরে বিয়ে করতে পেরেছেন, বাবুসোনা বলে খাওয়াতে পারবেন না? আমার বোনের ওয়েট যদি 1 কেজিও কমে তবে আপনার ডান হাত ভেঙে দেবো বলে দিলাম। বলে খট করে ফোন কেটে দিল জেনি। মক্কু হা হয়ে গেছে জেনির কথা শুনে। সবশেষে ঝড়ের গতিপথ বদলে তার দিকেই আসে কেন। নিবিড়ের দিকে তাকিয়ে বলে, ভাই আমার ঘরেও আগুন জ্বালাই দিলেন।
বউদের একটু তোষামত করতেই হয়। জিয়ানার ওয়েটটা খেয়াল করে রাখেন। বলে আস্তে করে বের হয়ে গেল মক্কু। জিয়ানার স্বাস্থ্য খারাপ হয়েছে নিবিড় বুঝতে পেরেছিল ফ্ল্যাটে আজ কোলে নেওয়ার সময়। আগেরবার হাসপাতালে নেওয়ার সময় ওয়েট ঠিকঠাক ছিল, এবার একেবারেই পাতলা লেগেছে। এমন জেদি বউ একখান পেয়েছে যে জেদ করবে, সব সেটাই করবে। না জেনির কথাটা গুরুত্ব দিতে হবে। আজ এটাও বুঝেছে শরীরও স্টেবল না জিয়ানার। সেন্সলেস হওয়ার সময় মুখ চোখ সাদা হয়ে গিয়েছিল, একবার শুধু পানি খাবো বলতে পেরেছে। নিবিড়ে চিন্তা পারে, ছটফট লাগে। কে বলেছিল এ মেয়েকে সাভার আসতে? নিবিড় দিব্যি ছিল রাজনীতি নিয়ে, এখন মাথায় সারাক্ষণ জিয়ানা ঘুরে। দীর্ঘশ্বাস ছাড়ে। না, অন্তত ফোন দেওয়া উচিত ছিল, খেয়েছে কিনা জানা যেত। ডেস্কটপের স্ক্রিনে নিজের উদ্গ্রীব চেহারা দেখে নিবিড় হাসে, নিজের অবনতি রূপী উন্নতি দেখে। কৃত্রিম শক্তি ব্যবহার করে বস্তুকে আঘাত করলে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পন তরঙ্গ আকারে আমাদের কানের পর্দায় পৌঁছায়, ফলে আমরা শব্দ হিসেবে শুনতে পাই। বস্তুর ভিন্নতার জন্য তরঙ্গ ভিন্ন হয়, ফলে শব্দ ভিন্ন শোনা যায়। জিয়ানা এই ট্রিক্স কাজে লাগাচ্ছে। কলমরূপী পিতলের চাকুটা দিয়ে সেলফে রাখা প্রতিটা বইয়ে মৃদু আঘাত করছে, এতে করে যে কভারে বই আছে সেটা টন টন হওয়ায় টক করে শব্দ হয়, আর যেটাতে বই নেই সেটা ঠক করে শব্দ করে। আর সেটাই জিয়ানা বের করে চেক করে। নিচের রাখে সব দেখা শেষ। দ্বিতীয় সারির মাঝামাঝি এসে থামে জিয়ানা। ঘুমিয়েছে ঝাউপাতা নামের বইটা বেশ ফাঁপা ঠেকলো। জিয়ানা হাতে নেয় বইটা এবং ও মুখে হাসি ফুটে ওঠে ভেতরের অনেকগুলো ছেঁড়া ডায়েরির পাতা দেখে। এই পাতাগুলোয় নীলুফার ডায়েরি থেকে ছেঁড়া হয়েছে, একই ডিজাইনের ছাপ দেওয়া, লেখাগুলোও নীলুফারেরই। জিয়ানা মুচকি হাসলো। একবার যখন ঢুকে পড়েছে এই রুমে, প্রতিটা কোনায় ছাপ্পার বেশে। পাতাগুলো নিয়ে বসে পড়ে ফ্লোরে। সকাল থেকেই স্বপ্না ভাবির মুখটা একদম বিষিয়েছিল। আম্মা বার কয়েক জিজ্ঞেস করেছে ব্যথা উঠেছে। মাথা দিয়ে না করে আমার সন্দেহ যায় না, তাই পেছন পেছন থাকি। কয়েকবার দেখছি কোমর ধরে শব্দহীন কাঁদতে। ল্যান্ডলাইনে রূপক দাকে ফোন দিয়ে বললাম একটা গাড়ি পাঠাতে, ভাবির মনে হয় শরীর খারাপ। রূপক দা আসতেছে বললো ঠিকই, কিন্তু আসার নাম নেই। বড় ভাবিকে বার কয়েক বলার পরেও সে বিকারহীন। ঘণ্টাখানেক থেকে স্বপ্না ভাবিকে খুঁজে পাচ্ছিলাম না, তাই অনুরাধার মায়ের রুমে যাওয়ার সময় স্টোররুমের দরজায় গলিত রক্ত দেখে আমার মাথা চক্কর দেয়। দরজা ঠেলে দেখি স্বপ্না ভাবি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর দুই পায়ের মাঝে নবজাতক নিথর হয়ে পড়ে আছে। আমি একটা চিৎকার দিই, গায়ের ওড়না দিয়ে বাচ্চাটাকে পেঁচিয়ে বুকে নেই। আমার চিৎকারে অনুরাধার মা সবার আগে আসে। এসে এই অবস্থা দেখে গলায় আর্তনাদ করে বলে, হাই সর্বনাশ, নাড়া কাটা হয়নি, বাচ্চা বাঁচানো যাবে না। আবার দৌড়ে রান্নাঘরে ছুটে ব্লেড আর সুতা এনে সুতা বেঁধে নাড়া কাটে। ইতিমধ্যে রূপকদা চলে আসে গাড়ি করে ছুটে হাসপাতালের দিকে। সেদিনের কথা মনে হলে আমার সারা শরীর হিম হয়ে যায়। আমি যদি আর একটু দেরি করতাম তাহলে সুখকে বাঁচানো যেত না। স্বপ্না ভাবি ইচ্ছা করে নিজেরা সন্তানের জীবন দিতে চেয়েছিল, তাই স্টোর রুমে গিয়ে কাউকে না জানি ব্যথা সহ্য করার চেষ্টা করেছে। ডাক্তার জানায় এই বাচ্চার ভাগ্য ভালো, জন্ম হয়েছে অনেকক্ষণ, কিন্তু আল্লাহ হায়াত রেখেছে, তাই ঠান্ডা মাটিতে অনেকক্ষণ থাকার পরেও বেঁচে ছিল। সেই যে আমি সুখকে বুকে নিয়েছিলাম আর নামাইনি, কেন নামাবো? ও আমার সন্তান, ওর মায়ের পেটে একটু একটু করে বড় হয়েছে, আর আমি প্রতিদিন ওর খেয়াল রেখেছি। ওর মা ওকে দুনিয়ার আলো দেখাতে চায়নি, কিন্তু আল্লাহ ওকে হায়াত দিয়েছেন। জন্মের পরেও মায়ের বুকের দুধ সে কোনোদিনও পায়নি। না স্বপ্নভাবী কোনোদিনও মুখ ফিরে তাকাইছে ওর দিকে। একটাবার যদি তাকাতো, এমন মায়াকারা চেহারার দিকে আমি নিশ্চিত কোনোদিনই মুখ ফিরিয়ে রাখতে পারতো না। সুখ ছোট থেকেই আমাকে আম্মু ডাকে, কিন্তু আম্মা ধমক দিয়ে ওকে থামাতো। আম্মার ভয় ছিল লোকে ভাববে ও আমার সন্তান, এতে আমার বিয়ে হবে না। সুখ নিজেও কখনো মায়ের কাছে ভিড়েনি। ও অবশ্য জানতোই না ওর আসল মা বাবাকে। আমি ওকে চিনাতাম, কিন্তু উল্টো ঘুরে আমাকে জড়িয়ে ধরে বলতো, তাহলে জেঠু আর জেঠি যেমন রনি জেনি ভাইকে আদর করে, তারা আমাকে করে না কেন? আমার দেওয়ার মতো কোনো উত্তর জানা ছিল না। আমি ওকে বুঝুম ভাজুম বুঝ দিতাম। আমরা একসাথেই বড় হই। আমাদের সবচেয়ে ভালো বন্ধু ছিল রূপকদা। সবাইকে লুকিয়ে মেলায় নিয়ে যাওয়া, গাছের মগডালে বড় আম পেড়ে খাওয়ানো, নৌকা বাইচ খেলা দেখতে নিয়ে যাওয়া থেকে শুরু করে সকল শখ আহ্লাদ পূরণের প্রদীপের জিন ছিল রূপকদা। আমাদের সাথে আরও সঙ্গী ছিল মেহেদি, রাফিন আর রনি জনি। তবে রাফিন, মেহেদি আর সুখ, এই তিনজন ছিল মানিকজন। রাফিন সবার বড় হওয়ায় বসত চমৎকার। রাফিনের মা গ্যাসের বিস্ফোরণে মারা যাবার পর যখন রূপকদা ছোট বাচ্চা নিয়ে অকুল পাথারে পড়ল, ভরসার হাত আম্মা বাড়াইয়া দেন। চাচারা বিদেশ চলে যাবার পর থেকেই আমাদের এত বড় বাড়ির অর্ধেক অংশ খালিই থাকতো, তাই আম্মা যাকে পেত এক প্রকার ধরে বেঁধেই রেখে দিতে চাইতো সবসময়। রূপকদা এক হাতে আব্বাকে সাহায্য করত,
আরেক হাতে বাড়ির সকল দায়িত্ব পালন করত। সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়েও মুখ থেকে হাসি সরতো না। বাড়ি ফেরার সময় আমার জন্য আর বাচ্চাদের জন্য কালাই বাদাম না হলে লেমন জুস চকলেট আনতে ভুলতো না। সেখানে আবার স্বপ্না ভাবিরও ভাগ থাকতো। ভাবি ওইসব খেতে যে খুব পছন্দ করত সেটা তৃপ্তি নিয়ে খাওয়া দেখলেই বুঝতাম। একবার বৈশাখী মেলায় নিয়ে গিয়ে রূপক দা আমাকে হাত ভরিয়ে কাচের রেশমি চুড়ি কিনে দেয়। আমার এইসবে তেমন শখ ছিল না, অহেতুক টাকা খরচ মনে হতো। এই চুড়ি টাকা দিয়ে দারোয়ান চাচার মেয়ে সুমনের একটা স্কুল ব্যাগ হয়ে যেত। রূপকদাকে মানা করলেও মানল না। আমার ভালো লাগার চেয়ে খারাপ বেশি লাগে। বাড়ি এসে আশপাশ লাগে। এই চুড়িগুলো খুলে আবার প্যাকেট করে রাখি। রাতের বেলা দেখি স্বপ্না ভাবি চুড়িগুলো হাত বুলাচ্ছে, তাই আমি একটা ছোট্ট মিথ্যা বলি, এই চুড়িগুলো তোমার জন্য ভাবি। সামান্য কয়েকটা চুড়ির জন্য ভাবির মুখে এই প্রথম আমি হাসি দেখি। সুন্দর মুখটা সেদিন আরো সুন্দর লেগেছিল। হাসে না কেন স্বপ্না ভাবি? ছোট ভাই কি তাকে এতটাই কষ্ট দিয়েছে? সুখের মুখের দিকে তাকিয়ে সকল কষ্ট কি ভুলে থাকা যায় না? এরপর থেকে রূপকদার অহেতুক চুড়ি ফিতা আলতা টিপের জিনিসের বিনিময়ে আমি স্বপ্না ভাবির মুখের হাসি কিনি। সুখের সাথে ভাবির হাসির মিল অনেক। সুখটাও গোমরামুখো হয়েছে, কাতুকুতু না দিলে হাসে না। বড় ভাই আর ছোট ভাই মাসের বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকতো। তাদেরকে হুমকি ধামকি দিয়েও কাজ হতো না। সেই হিসেবে রূপকদাই বাড়ির অঘোষিত পুত্র হয়ে ওঠে। আব্বার বয়স বাড়ার সাথে সাথে শরীরে নানা রোগ বাসা বাঁধে আর দায়িত্বে ঢিল পড়ে। ভাইয়েরা থাকা আর না থাকা সমান। আব্বার অসুস্থতা আরও বাড়ে তখন, যখন নানান মানুষ ছোট ভাইয়ের নামে অভিযোগ আনেন। বেশিরভাগ মেয়ে ঘটিত। আম্মা আব্বা পারে না লজ্জায় মাটিতে মিশে যেতে। এত কিছুর মাঝে একজন ছিল বিকারহীন, মেজ ভাবি, মেহেদির আম্মা। আমি এই জীবনে ওনার মতো এমন মানুষ দেখি নাই, যখন যেটা করা দরকার মেশিনের মতো হাত চালিয়ে করে, বাকি সময় ঘরে খিল দিয়ে বসে থাকতো। কেউ জিজ্ঞেস করলে উত্তর দিবে না, করলে নাই। কাজ শেষ, ঘুম শুরু। ওনাকে বড় ভাবি চালাতো। এক কথায় বড় ভাবির অ্যাসিস্ট্যান্ট ছিল মেজ ভাবি। তবে উন্নতি হচ্ছিল স্বপ্না ভাবি। আস্তে ধীরে রান্নাঘরে যাওয়া শুরু করলো, খাওয়া দাওয়ার দিকে মনোযোগ হলো। হঠাৎ সুখকে কাছে ডাকে, কিন্তু ততদিনে সুখ বেশ বড় হয়ে গেছে। কেজি শেষ করে আর কিছুদিন পর দ্বিতীয় শ্রেণীতে উঠবে। সেদিন ভাবি এসে জিজ্ঞেস করে, সুখ কোন ক্লাসে পড়ে নীলু? আমি কোন ক্লাসে পড়ি বলো তো ভাবি? তুমি তো এবার মেট্রিক দিবা। আমি হাসি। আমার হাসি দেখে ভাবি বিব্রত হয়। সুখ ছোট হলেও ছিল বেশ চৌকস। কঠিন কঠিন কাজের ছোট মাথায় সহজ সমাধান রেডি থাকতো। আমরা শীতের দিন পুকুরে নেমে খেলতাম না, কিন্তু সুখ বরগামলায় বসে সারা পুকুর ঘুরে বেড়াতো। আমি টিফিন না খেয়ে যে টাকা জমাতাম, সেখান থেকে ছোট চারা গাছ কিনে বাগানে বিভিন্ন ফলের গাছ লাগানোর বুদ্ধিটাও ওর ছিল। কয়েক বছর পর বড় গাছ হলে ফলগুলো আমি মনে সুখে বিলি করতে পারতাম। মেহেদির জন্য অবশ্য গাছের ফল বেশিরভাগ কচি অবস্থায় নষ্ট হতো। এলাকায় ধর্মসভার একবার এক হুজুরের বয়ান পাই সুখ নিজের মস্তিষ্কে গেঁথে রেখেছিল। সেখানে হুজুর বলেছিল, দুনিয়াতে যারা ভিক্ষা করে শহরের ময়দানে তারা কঙ্কাল হয়ে ঘুরবে। আবারও এটা বলবে, কেউ ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে আসলেও তাকে ভিক্ষা দাও। এই বয়ান শোনার পর থেকে বাসায় কোনো ভিক্ষুক এলে সুখ তাদের জিজ্ঞাসা করত, আপনি হাসুরের ময়দানে কলঙ্ক হয়ে ঘুরতেছেন? ভিক্ষুকরা প্রথমেই পাত্তা দিত না বাচ্চা ছেলের কথা ভেবে। ভিক্ষা দিয়ে সুখ
হাদিসের কথাটা ভেঙে বলতো। কাজ নাই, অসুস্থ, নানা বাহানা দিয়ে কেটে পড়তো তারা। আর যারা কাজ খুঁজে পায় না, না বলতো। সুখ আমাকে নিয়ে এলাকায় বিভিন্ন বাড়ি গিয়ে হাউস হেল্পিং হিসেবে রেখে আসতো। ওর যখন 4 বছর বয়স, আমার নামাজ পড়া দেখে একটা ওড়না এনে আমার মতো করে মাথায় দিয়ে যায় নামাজে বসে। আমি সালাম ফিরিয়ে ওকে বলি, আবু তুমি তো ছেলে, তোমার টুপি পরতে হবে, মেয়েরা ওড়না পরে। তুমি আর আমি তো একই আম্মু। এক না সোনা, আমাদের শরীর থেকে মন পুরোটাই ভিন্ন করে আল্লাহ বানিয়েছেন। সুখ আঙ্গুল দিয়ে আমার বুকের দিকে দেখিয়ে বলে, এই যে তোমার ওখানে উঁচু আর আমারটা সমান, এই জন্যই তো তুমি আলাদা। আমি কান টেনে জিজ্ঞাসা করি, ওরে বাদর, আর কোনো পার্থক্য চোখে দেখিস না? আমার যে চুল লম্বা লম্বা আর তোর এইটুকু। আর আমার চুল তো কেটে দেয় বাবা, তুমি তো কাটো না। আর আমারগুলো না কাটলে তো তোমার সেম সেম হতাম। আমি হেসে লুটুপুটি খাই। ওর সাথে কথায় আমি পারতাম না, না অন্য বাচ্চারা পারত। মেহেন্দির সাথে গলায় গলায় ভাব থাকলেও তর্কে সুখের সাথে না পেরে সারা বাড়ি কেঁদে চিল্লিয়ে মাথায় উঠাতো। রনি, জনি আর মেহেন্দির যতটা কদর ছিল নূর ম্যানশনে, সুখের তার কানাকড়িও ছিল না। এই বৈষম্য সবাই বুঝতে পারত, কিন্তু কেউ কোনো সারা শব্দ করতো না। যে বাবা মার কাছেই কদর পায় না, সেখানে বাকিরা আর তেমন কি। মেধাবীর দিক দিয়ে মেহেন্দি ছিল সেরা, চেহারার দিক দিয়ে রাফিন, কিন্তু দায়িত্ব আর বুদ্ধিমত্তায় সুখ ছিল বাড়ির বড়দের চেয়েও এগিয়ে। আম্মা আব্বার কাছেও সুখ তেমন যেত না। বাচ্চাটা বুঝতে পারতো হয়তো কে তাকে সত্যি স্নেহ করে। এক আমি আর একজন ছিল নূর ম্যানশনে। তার কাজ ছাড়া করতো না সুখ। তিনি ছিলেন আমার দাদি নূরজাহান খাতুন। দাদি যখন একেবারেই বিছানায় পড়ে গেলেন, দরকার ছাড়া দাদির কাছে কেউ যেত না। বাচ্চারা তো আরও 10 হাত দূরত্ব বজায় রাখত, কিন্তু সুখ সকালের মক্তব পরেই 1 ঘন্টা দাদির ঘরে কাটাতো। রিডিং পড়া শেখার পর প্রতিদিন দাদিকে সকালে পত্রিকা পড়ে শোনাতো। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার সময় সুখের বয়স 8 বছর। সেই 8 বছর বয়সে তার মুখের একটা কথায় আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম দাদির ঘরের দরজায়। বড় আম্মা জানো, প্রতিটা ভালো কাজে যেমন পুরস্কার আছে, তেমনই খারাপ কাজেরও তেমন পানিশমেন্ট আছে, এবং এটা পরকালেতেও আছে এবং সাথে দুনিয়াতেও ভোগ করতে হবে। জবাবে দাদি জানতে চান, আব্বা এত বড় কথা কেন তুমি কেমনে শিখলা? মক্তবের হুজুর বলেছে বড় আম্মা। আমারে কেন কইলা এই কথা? সুখ কাচুমাচু করে নজর লুকায়। বাচ্চাদের এই একটা স্বভাব চমৎকার। তাদের চেহারা হচ্ছে মনের আয়না। মনের ভয় শঙ্কা সব চেহারায় ভাসে। দাদি যেন বুঝলো সেটা, তাই আবার বলে, আব্বা আমি আজ আছি কাল নাই, কোনো কথা অর্ধেক কইবা না, মনে থাকবো? আমি আপনাকে অনেক পছন্দ করি বড় আম্মা। সেইটা আমি জানি আব্বা, তো এই বাড়ির বাকিরা করে না। ফুপু আম্মা আমাকে বলেছে, যারা তোমাকে পছন্দ করবে না তাদেরকে তুমি পছন্দ করতে যেও না, কারণ যারা পছন্দ করবে না তারা নাকি 1000টা ভালো কারণ থাকলেও পছন্দ করবে না, কিন্তু একটা কারণে অপছন্দ করবে। কিন্তু কিন্তু যে পছন্দ করে না তার কাছে জানতে চাওয়া উচিত কেন পছন্দ করে না, এবং কোনো কারণে আমার জন্য কষ্ট পেয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। দাদি একটা বাচ্চার কাছে এমন কথা শুনে হু হু করে কেঁদে উঠলেন। বৃদ্ধ শরীর কান্নার দাপটে কেঁপে কেঁপে ওঠে। আমি ভিতরে গিয়ে ধরলাম দাদিকে। আমাকে পেয়ে দাদি যেন ভরসা পেল। কান্নারত কণ্ঠেই বলল, হ্যাঁ রে নীলু, আমি যদি অনাচার করেই থাকি তাহলে তো তুই আর এই বাচ্চাটার সাথে বেশি করছিস। তোরা কি আমারে কোনোদিন ক্ষমা করবি? আমি দাদির মুখ চিপে ধরে সুখকে বাহিরে পাঠিয়ে দিয়ে বললাম, দাদি আমরা তোমাকে মাফ করেছি দেখেই তোমার কাছে আসি বারবার।
বুঝছো? এই খারাপ শরীর নিয়ে কাইন্দ না তো। আমি যদি না বলতাম কালেমা পড়ার আগে পয়দা করা বাচ্চা আমার বংশে জায়গা নাই, আমার উত্তরাধিকার সে না, তাহলে কি ওর এত অবহেলা করবার পারতো সবাই? এই জন্যই কি সবাই ওর সাথে এমন করে দূর করে রে নীলু? ওইসব কথা থাক দাদি, তোমার কি খাইতে মন চাই বলো? তোরেও কম দূর করছি? সেই তুই একমাত্র আমার কাছে আসোস, বাকিরা কেউ ফুসকিও দেয় না। হ্যাগোর লইগা কি না করছি। একরাশ আত্মগ্লানি ছিল সেদিন দাদির কণ্ঠে। সুখ কুরআন শেখার পরেই সবার আগে এসে দাদিকে সুরা বাকারা শোনায়। যে দাদি একদিন বলেছিল এই বাচ্চারে এতিমখানায় না দিলে সে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, সেই দাদি এখন প্রতিদিন সুখের মাথায় হাত বুলিয়ে দেয়। সুখের জন্মকালে আমিও ছোটই ছিলাম, তাকে দেখভাল করা আমার পক্ষে সম্ভব ছিল না। তবে একজন লুকিয়ে সব করতো, মেজো ভাবি মানে মেহেন্দির আম্মা। সুখের সকল কাজ যেমন খাওয়ানো, গোসল, নোংরা কাঁথা পরিষ্কার সব করলেও কখনোই কোলে নিয়ে আদর করতেন না। খাওয়ানোর শেষে আমার না হয় অনুর মায়ের কাছে দিয়ে সরে যেতেন। দিন দিন সুখের চৌকস বুদ্ধিমত্তার জন্য নূর ম্যানশনের সবাই আস্তে আস্তে তাকে কাছে টানা শুরু করলো। কিন্তু সুখ ততদিনে বুঝে গেছে এরা তার আপন কেউ না, বিশেষ করে বড়দের কাছ থেকে একটা দূরত্ব রেখে চলতো। জিয়ানা থামে, তার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি খেতে হবে, তাই বের হয়ে রান্নাঘরে যায়। কোনো মিনিংফুল উদ্দেশ্যে চলতে গেলে হতাশা সবার আগে এসে ধর্ণা দেয়। আর লাইফের ট্যাক্স হিসেবে প্রথমে একটু ঘৃণা, অবিশ্বাস ঘিরে ধরে। সাদিকুর রহমান খান নিবিড়ের অবস্থাও সেম। সে আপাতত কাউকে বিশ্বাস করতে পারছে না, কাউকে মানে কাউকেই না। তাই নিজে একটা ডেস্কটপের সামনে বসলো রনি কিশোরী। আপাতত 6 জনের টিম: নিবিড়, মক্কু, আকাশ, সজল, রনি, তালহা। রনি আর সজল কুখ্যাত হ্যাকার। কুখ্যাত কারণ মাঝে মধ্যেই তারা আকাশের আইডি হ্যাক করে তার গার্লফ্রেন্ড সব এক্সপোজ করে আর আকাশের কাছ থেকে করা ট্রিট নেয়। ক্লাবের আকাশই একমাত্র সচ্ছল পরিবারের ছেলে। স্থানীয় সদর হাসপাতালে সিনিয়র সার্জন হচ্ছে তার বাবা, আর গাইনি ডাক্তার তার মা। আকাশ তাদের একমাত্র সন্তান। বিলাসিতার প্রাচুর্যে বড় হওয়া ছেলেটা যখন এই ভার্সিটিতে ভর্তি হয়, নিবিড়ের ব্যক্তিত্ব দেখে নিজের রুচি বদলিয়ে রাজনীতিতে যোগ দেয়। লেখাপড়াতেও খারাপ হওয়ায় ক্লাবে জয়েনিংয়ের আরেকটা কারণ। অন্তত অকৃতকার্য হওয়া লাগবে না এই ভরসায় প্রথম সহমত ভাই টাইপ কর্মী থাকলেও 3 বছরে সে কমিটিতে জায়গা করে নিয়েছে। এখন মক্কুর পর আকাশই নিবিড়ের সবচেয়ে কাছের। 12টা বাজতে আর কয়েক মিনিট। একজন সম্পাদকের সাথে কিছুক্ষণ আগে নিবিড়ের কথা হয়েছে অলোকে। শুধু সময়টার অপেক্ষা। নিবিড়ের ভেতর বেশ অশান্ত ঝড় বইছে। মক্কুকে ইশারা করলো দুষ্টু বোতল আনার জন্য। মক্কু কিংফিশার ইম্পেরিয়াল স্ট্রং বিয়ারের 5টা ক্যান আর একটা অরেঞ্জ সফট ড্রিঙ্কস এনে রাখে টেবিলের উপর। তালহা ধার্মিক, সে হারাম পানিও পান করে না। প্রথম ওদেরকেও নিষেধ করতো, কিন্তু কেউ শুনলে তো তার কথা। নিবিড় ক্যানটা নিয়ে হ্যাঁচকা টান দিয়ে খুলে ফেলে মুখের কাছে নেয়, কিন্তু ঠোঁটে ছোঁয়ানোর আগে মনে পড়লো জিয়ানার কথা, নরম উষ্ণ ঠোঁটের কথা। তখন যে নিবিড়ের সারা শরীরে অদ্ভুত ভালো লাগে, সাথে সাথে মস্তিষ্কে শান্তিময় একটা থিতু হয়েছিল, সেটাও মনে পড়ে যায়। নিবিড়ের নার্ভগুলো যেন আবারও নাড়া দিল তখনকার মতো। ঠোঁটে এখনো লেগে আছে পাগল মেয়েটা। হাতে ধরে থাকা লাল ক্যানের দিকে তাকায়। তুচ্ছ নেশায় তার হবে না, তার জন্য কড়া ডোজের জিয়ানা নেশা চায়। হাতের ক্যান ছুঁড়ে মারে ফ্লোরে। বাকি 5 জন হকচকিয়ে যায়। মুখ্য জিজ্ঞাসা করে, ভাই কাচের বোতল আনবো? না, আজ থেকে ক্লাবে অ্যালকোহল নিষিদ্ধ করা হলো, কারণ হারাম পানি যতই দামি কিংবা নামি দামি ব্র্যান্ডের হোক, ইথানল থাকে এতে, আর এই ইথানল আমাদের শরীরে মারাত্মক ক্যান্সার তৈরি করে। ভাই এতদিন ধরে খাইতেছি, হুট কইরা কি ছাইড়া দেওয়া যাইবো? আজকে খাই, কাল থেকে কামামু। বলেই ক্যানে চুমুক বসায় সজল। আকাশ আর রনিও সজলের পক্ষে, কিন্তু তালহা যেন বিরাট সাপোর্ট পেল, তাই গলায় জোর এনে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দাদের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি লানত করেছে। শরীয়তে উন্মত্ত মাদককে সব ধরনের আকল বলে উল্লিখিত করেছেন। তাছাড়া একজন মাদক সেবীর চরিত্র হয় সবচেয়ে খারাপ। তারা বউ আর মেয়ের পার্থক্য বুঝতে পারে না। আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ ভাইকে সঠিক বুঝ দিয়েছেন। তাই আপনাদের সবাইকে তওবা করে এই হারাম খাওয়া এক্ষুনি ত্যাগ করা উচিত। ঠিক বলেছিস, তাহলে ক্লাবে যা আছে সব নিয়ে সামনে টেনে ফেলে দিয়ে আয়, যা। বলে সিক্রেট রুমের দিকে যায় নিবিড়। আকাশ বোকা হেসে হাতের ক্যানটা ঝটপট শেষ করে বলে, ভাই আর কিছুদিন পরে বিয়ে করতে পারতো, আমরা আর একটু এনজয় করতে পারতাম। ভাবি দেখি ভাইয়ের ভিতর পর্যন্ত বদলে দিতে আছে, পরে আবার রাজনীতি বাদ দিয়ে তাবলিগে চলে যাবে না তো? মুক্কু হাতের বিয়ার ক্যানটা বিনে ফেলে বলে, 10 জন কর্মী যদি বদলায় তবে 10 জনই বদলাবে, কিন্তু একজন লিডার যদি বদলে যায় তবে পুরো টিমটা বদলে যায়। ইদানিং আমার সুস্থ স্বাভাবিক লম্বা জীবন বাঁচতে ইচ্ছা হয়, তাই এইসব হারাম জিনিস আজ থেকে ছুঁয়েও দেখব না। ভাই আমিও ছুঁয়ে দেখবো না যদি অন্য একটা ছোঁয়ার জিনিস পাই, কসম। আকাশ অ্যাডামাপল ধরে বলে, মানে কিসের কথা কস? রনি জিজ্ঞাসা করে, ও মিয়া গো, ভাইদের মতো বউ পাইলে পিনিকার কাজে দিব না, তখন আর এটা সবার হাতে মুখে গজবে না, এখন শুধু বউ খাও। শেষ করার আগে মুক্কু মাথায় চাটি মেরে বলল, সেফটি ট্যাঙ্কির মতো মুখ বন্ধ রাখবেটা। পিনিক না, তোমার ভাই বের করবে লাথি দিয়ে। তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাবি, কয়েকদিন পরেই না তোর পরীক্ষা, নিশ্চিত ডাব্বা মারবি। মাথার পেছনে হাত বুলিয়ে বলে, আমার দুঃখ তো বুঝবেন না আপনারা, কালকে একটা বিয়ে কইরা দেখাই দিমু। আর পড়াশোনা কে করে? আচ্ছা, একটা বউ পাইলে লাইফ জিঙ্গালালা করিস, এখন কোডিং শেষ কর। নিবিড় জিয়ানার পেন ড্রাইভটা আবার ওপেন করতে করতে আওড়ায়, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।